পিঠের ওপর হঠাৎ কারো হাতের চাপ টের পেয়ে চৌকিতে পিছন ফিরে তাকালো নিতু। মাথাটা চট করে ঘুরে উঠল তার। এ কি, রতন স্যারের এমন নোংরা আচরণ! সপ্তাহে 3 দিন নিতুকে গণিত শেখার জন্য রতন স্যারের বাসায় আসতে হয়। সেকেন্ডের মধ্যেই নিতু সরে গেল খানিকটা। এর মধ্যেই সে হিসেবটা মিলিয়ে নিল। সে ছাড়া তার ব্যাচের অন্য 5 জনই কেন এখানে অনুপস্থিত আজ। লোকটির উদ্দেশ্যে সম্পর্কে আরো নিশ্চিত হতে নিতু দ্রুত উঠে দাঁড়িয়ে শুধু বলল, এটা কি? পশুটার পশুত্ব ততক্ষণে চরমে উঠেছে। ঝাঁপিয়ে পড়ল সে নিতুর উপর। রায়ান সাহেব বিকেলে অফিস থেকে বাসায় ফিরে প্রতিদিন মেয়ের জন্য অপেক্ষা করেন। ফিরলে একসাথে চা খেতে খেতে অনেক গল্প করেন। আজ মেয়ের দেরি দেখে অস্থিরভাবে পায়চারি করছিলেন। দুশ্চিন্তায় যেন তার হার্ট বন্ধ হবার উপক্রম। না, আর অপেক্ষা করা ঠিক হবে না। কোনো মতে শার্ট গায়ে চাপিয়ে মাত্র বের হবেন তিনি। সেই মুহূর্তে নিতুকে সামনে পেলেন। মেয়ের বিধ্বস্ত চেহারা দেখে কিছু বুঝে ওঠার আগে নিতু বাবাকে জড়িয়ে ধরে আর্তচিৎকার দিয়ে কেঁদে উঠল। পুরো ব্যাপারটি তখন আজ করতে পেরে রায়ান সাহেবের বুকটা হিম হয়ে এলো। পৃথিবীটা যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল। সারা রাত ঘুম হলো না রায়ান সাহেবের। মাঝরাতে বালিশে মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন। নিতুর মা গত বছর লিভারজনিত সমস্যায় মারা গিয়েছেন। তখন থেকে তার অতটুকুন মেয়ে বাড়ির সব কাজকর্ম একা হাতেই করে। উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ছে। বরাবরই পড়াশোনায় সে খুব ভালো। সামনেই HSC। তবুও বাবার এতটুকু অযত্ন হতে দেয় না সে। অন্যান্য দিনের মতোই নিতু আজও বাবাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এলো। কিন্তু তিনি জানালেন আজ অফিসে যাবেন না। নিঃশব্দে বেরিয়ে গেল নিতু। একটু বেলা হলে রায়ান সাহেব মেয়েকে বললেন, চল মা আমার সাথে। নিতু কোনো প্রশ্ন না করে বেরিয়ে পড়ল বাবার সাথে। কারণ এই বাবাই তাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। তিনি অন্তত ওর ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ধর্ষণ মামলার জবানবন্দি লিখবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথচ SI ফারাজ সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে ধর্ষণ কাহিনী শুনতে শুরু করলেন। আর সে সময়ে তার চোখ দুটোকে আর এক ধর্ষকের চোখ মনে হলো নিতুর। এরপর ম্যাজিস্ট্রেট মাহিন সাহেবের পালা। নিতু ছোট থেকে বিভিন্নভাবেই বুঝেছে যে সে দেখতে খুব সুন্দর। মানুষের অনেক খারাপ দৃষ্টির সাথে তার পরিচয় আছে, কিন্তু আজ যেন তার অগ্নি পরীক্ষা। মাহিন সাহেবের প্রশ্নের তো কোনো শেষ নেই। ধর্ষক নিতুর ঠিক কোথায় কোথায় দাঁত বসিয়েছে, কোথায় কোথায় হাত রেখেছে, নিতু কতটুকু বাধা দিয়েছে, বাধা দেওয়ার সময় ঠিক কি কি ঘটেছিল, আরো কত কি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে নিতুকে নিয়ে যাওয়া হলো। ভিকটিম এক্সামিনেশনের টিম এলো সেখানে। তারা নিজেদের মধ্যে কথা বলার পর একজন নার্স নিতুকে পাশের রুমে নিয়ে গেলেন। পরীক্ষার জন্য তার ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হলো। এরপর তাকে সম্পূর্ণ বিবস্ত্র হতে বলা হলো। নিতু যেন আকাশ থেকে পড়ল। তার মনে হচ্ছিল তাকে আবারও বারবার ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। ততক্ষণে টিমের একজন পুরুষ ডাক্তারও সেখানে উপস্থিত হলেন। নিতু একটু আড়াল হয়ে নার্সকে জিজ্ঞেস করল, ভিকটিম কি সব এভাবেই পরীক্ষা করা হয়? নিতুর অসহায় চেহারা দেখে বোধহয় নার্সটির মায়া হলো। সে নিতুকে জানালো, আপনার ভাগ্য খারাপ। এই স্যার এভাবেই
সম্পূর্ণ পোশাক খুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। উনি লোক সুবিধের নন, কিন্তু অন্য স্যারেরা এভাবে দেখেন না। আমাদের ডাক্তার ম্যাডামরাই বেশি দেখেন এগুলো, কিন্তু ওনারা আজ নেই। নিতুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পুরুষ ডাক্তারটি নিতুকে ধমকালেন। তার তাড়া আছে বলে নিতুকে বিবস্ত্র হওয়ার কথাটি পুনরাবৃত্তি করলেন। নিতুর হাত পা পুরো শরীর কাঁপছিল। সে অস্ফুট গলায় শুধু বলল, বাবার কাছে একবার যাব। বাইরে এসে বাবাকে কোনো মতে ব্যাপারটি বলে নিতু নীরবে চোখের জল ফেলতে লাগলো। বাবার চোখেও টলমল করছে জল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তিনি। ইন্টার্নি ডাক্তারের একটি দল তখন পাশ থেকে যাচ্ছিল। ওদের মধ্যে থেকে একটি ছেলে তখন দাঁড়িয়ে পড়ল, বলল, আঙ্কেল, আপনাদের কি প্রবলেম আমাকে বলা যায়? মানুষ বিপদের সময় খড়কুটো আঁকড়ে ধরে। নিতুর বাবা ছেলেটিকে তাই সব বললেন। ছেলেটি সব শুনে ওদের একটু অপেক্ষা করতে বলল। ভেতরে গেল। একটুক্ষণ পর বাইরে এসে ওদেরকে বলল, শুনুন, ওনার যে ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছে তাতে যদি স্পার্মাটোজোয়া পাওয়া যায় তাহলে প্রমাণ হবে উনি ধর্ষিতা, আর না পাওয়া গেলে ধর্ষণ প্রমাণ হবে না। আর সত্যি তো এটাই যে তাৎক্ষণিক না এলে আসলে কখনোই স্পার্মাটোজোয়া পাওয়া সম্ভব নয়। তাই তো বেশিরভাগ ক্ষেত্রে এই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। শুনুন, আমি ভিতরে গিয়ে কথা বলেছি। উনি যা চাইছেন না সেটা করতে হবে না, তবে ওনাকে ডিটেলস বলতে হবে, আর ইনজুরি যতটুকু দেখানো সম্ভব দেখাতে হবে। নিতু তার ধর্ষণের পর 1 মাস পার করেছে। ধর্ষক ইতিমধ্যেই ধরা পড়েছে। বিচারের রায়ের অধীর অপেক্ষায় রয়েছে বাবার মেয়ে। জীবন চলছে জীবনের নিয়মেই, কিন্তু বাবা তার প্রাণোচ্ছল মেয়েটিকে আর কোথাও পায় না। প্রায় মাঝরাতে ভয়ে চিৎকার করে ওঠে মেয়েটি। বাবা দৌড়ে পাশে গিয়ে বসে, নীরবে দীর্ঘ সময় বসে থাকে। সেদিন বিকেলে অন্যদিনের মতোই নিতু বাবার সাথে বসেছিল। একজন অপরিচিত মহিলা এলেন ওদের বাসায়। নিতু ওনাকে বসিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে চলে গেল। মহিলাটিও এটাই চাইছিলেন। নিতুর অনুপস্থিতিতে বাবার সাথে কথা বলতে চাইছিলেন। তিনি কোনো ভূমিকা না করে একেবারেই বলে ফেলেন, ভাই, আপনার মেয়েটিকে আমি চাই আমার ছেলের বউ হিসেবে। রায়ান সাহেব অবাক বিস্ময়ে চেয়ে রইলেন। উনি আবার বলতে শুরু করলেন, আপনার অবাক হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি আপনাকে খুলে বলছি। আমার ছেলের নাম নিলয়, ইন্টার্নি ডাক্তার। আপনাদের সাথে তার কথা হয়েছে, মনে করতে পেরেছেন? জি, পেরেছি। আপনি রাজি থাকলে আমি নিতুর সাথে কথা বলতে চাই। জি বলুন। ও রাজি থাকলে আমার আপত্তি থাকবে না। নিতু বিয়ের পর থেকে বাবার সাথেই থাকছে, এটাই তার শর্ত ছিল। নিলয় আর নিতু দুজন দুজনের বাসায় থেকে যে যার জীবন গড়ছে। শুধু মাঝখানে এসেছে অপরিসীম ভালোবাসার বন্ধন, যা একটা ধর্ষণ কেন এমন অনেক ক্ষত সারিয়ে তুলতে সক্ষম। নিতু বিয়ে করার আগে নিলয়কে 2টো প্রশ্ন করেছিল। আপনি সেই দিনে ভিকটিম এক্সামিনেশন টিমকে কি বলে ব্যাপারটি বন্ধ করেছিলেন? নিলয়ের অকপট জবাব, বলেছিলাম, স্যার, ও আমার হবু স্ত্রী। আর কিছু বলার দরকার হয়নি। ও শালার যা ক্যারেক্টার, এটা না বললে তোমায় ওই বিপদ থেকে রক্ষা করতে পারতাম না। নিতুর দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? দয়া করে? আর সেই প্রশ্নের জবাবে নিলয় বলেছিল, ভালোবেসে। ভাবছ
এক মুহূর্তে দেখে ভালোবাসা হলো কি করে? হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছে। তোমার ওই সময়ের চোখের জল, তোমার মনের সব কষ্ট আমার বুকের ভেতরে পৌঁছে দিয়েছিল। কি করব, ভালো না বেশি যে আর পারলাম না। নিতু সেদিন নিলয়ের কথা শুনে খুব করে কেঁদেছিল, আর সেই চোখের জলে স্পষ্ট লেখা ছিল, এই পৃথিবীতে শুধু রতনের মতো ধর্ষকই জন্মায় না, জন্মায় নিলয়ের মতো মহাপুরুষরাও, যাদের ভালোবাসার ক্ষমতা অসীম। ছোট গল্প, অনিন্দিত হৃদয়। লেখক শামিমা সুলতানা। একজন ধর্ষিতা জানে ধর্ষণের কত যন্ত্রণা। আমরা শুধু আহা ওহো, কি ব্যথা, কি কষ্ট এসবই করতে পারি। কেউ কেউ তো আবার পিছনে গিয়ে হাসবে, কিন্তু তার যন্ত্রণা কেউ নিতে পারবে না, শারীরিক এবং মানসিক। সত্যি যদি নিতুর মতো ধর্ষিতাদের পাশে একজন করে ভালোবাসার মানুষ নিলয়কে পাওয়া যেত, তাহলে জীবনটা গল্পের মতোই সুন্দর হতো। তবে নিতুর মতো ধর্ষিতা মেয়েদের এর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়ানো উচিত। সেটা নিলয়ের মতো ভালোবাসার মানুষ পাশে পায় আর না পায়। গল্পটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী গল্প নিয়ে আসছি ঠিক রাত 9টায়।